আচ্ছা আপু, তুমি তো কয়েকদিন পর চলে যাবে, এই বাড়িটাও ফাঁকা হয়ে যাবে। আম্মুকে তো মাঝে মধ্যে তুমি রান্নার কাজে সাহায্য করো। এখন তুমি চলে গেলে আম্মুকে সাহায্য করবে কে? কেন? তুই আছিস, আব্বু আছে, তোরা দুজন সাহায্য করবি। আর তুই তো রান্না করতেই পারিস, সাহায্য করার কি আছে, তুই মাঝে মধ্যে রান্না করবি। না মানে তুমি যখন চলেই যাবে তখন নতুন একজন সদস্য এই বাড়িতে দিয়ে যাও, তাহলে তো আরও অনেক ভালো হবে আম্মুর জন্য। ও আচ্ছা, কাজের মেয়ে, ঠিক আছে। আমি দেখি ভালো কোনো কাজের মেয়ে পাওয়া যায় কিনা। ভালো কাজের মেয়ে আনতে হলে ভালো টাকা দিতে হবে। পারবি তো টাকা দিতে? আরে কাজের মেয়ে লাগবে কেন? তোমরা কি সব আবোল তাবোল বলতেছো? আমি একটা বললে তোমরা আরেকটা বুঝতেছো। আমি বলতে চাইছিলাম যে তোমার মতো একটা মেয়েকে এই বাড়িতে এনে দাও, তাহলে তো আম্মুর কষ্টটা দূর হয়ে যাবে। এটার জন্যই তো বললাম, ভালো একটা কাজের মেয়ে আনতে হলে প্রচুর পরিমাণে টাকা লাগবে। তোর কাছে কত টাকা আছে আমাকে বল, আমি এনে দিই। ধুর, কি যে বলো না, তোমাদেরকে আর বলবোই না। এই বলে রাকিব ওখান থেকে চলে গেল তার রুমে। রাকিব চলে যাওয়ার পর তার আম্মু এবং রাকিবা হো হো করে হাসতে লাগলো। দুজনের হাসি শব্দ উপরে যাইতেছে। এইদিকে রাকিবা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেছো, তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে। আমাকে বিয়ে দেওয়ার আগে তোমার ছেলে এ বাড়িতে আরেকজন নিয়ে আসার চিন্তা ভাবনা করছে। কত বড় সাহস! তুমি কিছু বলবে না নাকি? আমি আর কি বলবো? তোর যদি কোনো মেয়ে পছন্দ থাকে তাহলে এই বাড়িতে নিয়ে আসতে পারিস। তোর পছন্দই রাকিবকে বিয়ে করাবো। আমার পছন্দ হলে তো হবে না, তোমার ছেলের পছন্দ হতে হবে। আচ্ছা, আমার একটা বান্ধবী আছে, তুমি তো তাকে দেখেছো, নাম হচ্ছে নাবিলা। হ্যাঁ, দেখেছি। মেয়েটা তো খুবই ভালো, মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, তোর সাথে ভালোই আড্ডা দিতে পারে এবং কথাবার্তাও খুবই সুন্দর। তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি ওই মেয়েকে নিয়ে আসি রাকিবের বউ করে। তবে প্রথম তাকে ছদ্মবেশে নিয়ে আসবো, এবারই কাজের মেয়ে হিসেবে। এরপরে সে আস্তে আস্তে রাকিবকে জ্বালাতে জ্বালাতে পরে বিয়ে করবে। কি বলো তুমি? হ্যাঁ, ঠিক বলেছিস। রাকিবকে একটু জ্বালাতন করলে সে আর বিয়ের কথা বলবে না। যখন দেখবি একেবারে শান্তশিষ্ট হয়ে গেছে, তখন না হয় বিয়ে দেওয়া যাবে তোর বান্ধবীর সাথে। আচ্ছা, আমি বিকালবেলা তো ওর সাথে ঘুরতে যাব, পরে কথাবার্তা বলে দেখি সে কি বলে। আশা করি আমার ছোট্ট ভাইকে বিয়ে করবে। এখন তাহলে আমি আমার রুমে গেলাম। এই বলে রাকিবা চলে গেল তার রুমে। এইদিকে রাকিব তার রুমের ভিতর শুয়ে পায়ের উপর পা রেখে নাচাচ্ছে আর মনে মনে বলতেছে, একটা কথা বললে তোমরা আরেকটা বুঝো। শালার, একজনকে একটা কথা বললে সেও উল্টা বুঝে। বন্ধু বান্ধবকে বললে তো তারা হাসাহাসি করে আর বলে আমি নাকি এখনো পিচ্ছি। আজকে বিয়ে করলে কালকে 2-3টার বাচ্চা কাচ্চার বাপ হয়ে যাব, আর তারা কিনা বলে আমি এখনো পিচ্ছি। আমার কপালে যে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রাকিব এইসব কথাবার্তা বলতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু প্রান্ত কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে প্রান্ত বলতে লাগলো, কি রে শালা, তুই কোথায় আছিস? এখনই খেলার মাঠে চলে আয়। এসে দেখ সাব্বির আর ফয়সাল ঝগড়া করতেছে। হঠাৎ তারা ঝগড়া করতেছে কেন? আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। এই বলে রাকিব তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে তার বাইক নিয়ে চলে আসলো খেলার মাঠে। এসে দেখে তারা এখনও ঝগড়া করতেছে। এটা দেখে রাকিব তাড়াতাড়ি করে দুজনকে ছাড়িয়ে বলতে লাগলো, কিরে শালা, তোরা ঝগড়া করতেছিস কেন? দুইজন বন্ধু আবার ঝগড়া করতেছিস? আর বলিস না রাকিব, এই হালারপুত আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যায় প্রতিদিন। আজকে আমি নিজের চোখেই দেখেছি, সে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে। এখন তাকে জিজ্ঞেস করলে সে আমাকে বলছে যে সে নাকি আমার গার্লফ্রেন্ডকে পছন্দ করে এবং আমার গার্লফ্রেন্ডও নাকি তাকে পছন্দ করে। এখন আমি আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করলে সে বলে ফয়সাল নাকি তাকে ডিস্টার্ব করে। এখন বল আমি কি করতে পারি এখানে? হ্যাঁ, বিষয়টা বুঝলাম। আচ্ছা, তোরা এখন ঝগড়া করিস না। বিকেলবেলা সাব্বির তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে আসবি এবং এইখানে যারা যারা আছে সবাই পার্কে আসবে, এবং এইখানে যারা যারা আছে সবাই পার্কে থাকবে। সিঙ্গেলদের সভাপতি আমি, তোদেরকে বিচার করব। ঠিক আছে, বিকাল 4টার দিকে আমি পার্কে থাকবি, তোরা সবাই চলে আসবি। আর ফয়সাল, ভয়ে কিন্তু পালিয়ে যাস না আবার।
আমি পালাবো না। পালালে তোর গার্লফ্রেন্ড পালাবে। সেখানেও দুইটা নিয়ে ঘোরাঘুরি করতে চাই। এটা আগে জিজ্ঞাসা করবি, তোকে পছন্দ করার আগে আমাকে পছন্দ করেছে। আচ্ছা যা, তোদের কাউকে পছন্দ করে নাই, আমাকে পছন্দ করেছে। এখন তোরা কেউ ঝগড়া করিস না, বাসায় গিয়ে গোসল কর। 2টা বাজে, আর 2 ঘন্টা পর পার্কে চলে আসবি সবাই। এ বলে রাকিব সবাইকে সবার বাসায় পাঠিয়ে দিল। রাকিবও দেরি না করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার বোন এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখতে পেল রাকিব দাঁড়িয়ে আছে। রাকিবকে দেখে বলতে লাগলো, কি রে, হুট করে বাইরে গেলে আবার হুট করে চলে আসলি? কোথায় গিয়েছিলি শুনি? গার্লফ্রেন্ড ফোন দিয়েছিল নাকি যে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলি? না, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাই নাই, বন্ধুরা ঝগড়া লাগছিল এটার জন্য গিয়েছিলাম। আর আমার গার্লফ্রেন্ড থাকলে তো আমি দেখা করব। এই বলে রাকিব চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে চলে আসলো পার্কে। একা একা বসে আছে রাকিব আর ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সাব্বির কল দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে সাব্বির বলতে লাগলো, কিরে তুই এখন কোথায় আছিস? পার্কে চলে গেছিস? আমি পার্কে 10 মিনিট ধরে বসে আছি, তোরা তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আমরা আসতেছি এখনই, সবাই একসাথেই আছি। এই বলে সাব্বির কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর সবাই একসাথে চলে আসলো পার্কে। রাকিব পায়ের উপরে পা রেখে দোলাতে দোলাতে বলতে লাগলো, এখন তোদের প্রত্যেকের সমস্যা বল। সাব্বির, আগে তুই বল কি হয়েছে। রাকিব, সে আমার গার্লফ্রেন্ড চাঁদনিকে নিয়ে ঘোরাঘুরি করছে প্রায় কয়েক মাস ধরে। আমি শুধু দেখছি কিন্তু কোনো কিছুই বলছি না। প্রথমে ভেবেছিলাম বলবো, কিন্তু পরে বলি নাই। এখন দেখি প্রত্যেক দিন রেগুলার ঘোরাঘুরি করে। চাঁদনি, তুমি সর্বপ্রথম কার সাথে রিলেশনে গেছো? সাব্বিরের সাথে নাকি ফয়সালের সাথে? সাব্বিরের সাথে রিলেশনে গিয়েছিলাম, কিন্তু ফয়সালকে আরও অনেক আগে থেকে পছন্দ করতাম, কিন্তু ফয়সাল আমাকে পাত্তা দিত না। সাব্বিরকে প্রপোজ করার 4 থেকে 5 দিন পর ফয়সাল আমাকে প্রপোজ করে। আমি সাব্বিরকে ইগনোর করতাম, কিন্তু সাব্বির আরও বেশি করে ভালোবাসতো আমাকে। আমি সাব্বিরের সাথেও রিলেশন কন্টিনিউ করি এবং ফয়সালের সাথেও রিলেশন করতে গেলে তার সাথে শুধু ঘোরাঘুরি করেছি, এছাড়া আর কোনো কিছুই না। ঘোরাঘুরি করছিস ভালো কথা, তার মানে এই না যে তার হাত ধরে এমনভাবে ঘোরাঘুরি করতে হবে। যেগুলো একটা রিলেশনে শুধু যারা করে তারাই এই ঘোরাঘুরি করে ওইভাবে। তোদের বিষয়টা পুরোটাই বুঝলাম। এখন সাব্বির আর ফয়সাল, তোদের দুইজনকে উদ্দেশ্য করে বলতেছি, তোরা কি চাঁদনির সাথে রিলেশনে থাকবি নাকি থাকবি না এটা বল আগে। আমি কখনোই তার সাথে রিলেশনে থাকবো না, কারণ সে যা যা করেছে এইসব দেখার পর আমি কিভাবে তার সাথে রিলেশনে থাকবো? আমিও থাকবো না। ওর সাথে রিলেশনে থাকা মানে আরও কত ছেলের হাতে মায়ের খাওয়া। আমরা চাই না আমাদের বন্ধুত্বের মাঝে একটা ঝামেলা হোক। এই মেয়ের জন্য আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে, না হলে কখনোই ঝামেলা হতো না। চাঁদনি, ওরা দুইজন তোমার সাথে রিলেশন করবে না, তুমি চলে যাও এখান থেকে। আর ফয়সাল এবং সাব্বির, তোদের দুইজনকে বলতেছি, তোদের দুইজনের মধ্যে থেকে যদি একজনকে দেখেছি তোরা আবার এই চাঁদনির সাথে ঘোরাঘুরি করেছিস, তাহলে কিন্তু ডাইরেক্ট বিয়ে করিয়ে দিব। ঠিক আছে, আমাকে আর কখনো দেখবি না, আর ফয়সালকেও দেখবি না। আর চাঁদনি, তোকে একটা কথা বলে দিলাম, 12 ভাতারি হওয়ার চেষ্টা করিস না। 12 ভাতারি হওয়ার চেষ্টা করলে আমার সাথে যেতে পারিস। তোকে এমন জায়গায় নিয়ে পৌঁছে দিব যে জায়গায় তোকে ধর্ষণের শিকার হয়ে আসতে হবে তোকে। যা আমাদের সামনে থেকে। এই বলে সাব্বির চাঁদনিকে ওইখান থেকে তাড়িয়ে দিল। এদিকে সবাই বসে আছে আর কথাবার্তা বলতেছে। অন্যদিকে রাকিবা এবং তার বান্ধবী বসে বসে সব কিছুই দেখতেছিল। এমন সময় রাকিবার বান্ধবী নাবিলা বলতে লাগলো, রাকিবা, তোর ভাই মনে হয় সিঙ্গেলদের প্রধান, তাই না রে? কিভাবে আসন ধরে বসেছিল এবং শাসন করছিল দেখলি? হ্যাঁ দেখেছি, এটার জন্যই তো তোকে বললাম, আমার ভাইকে পছন্দ হলে বল, তোকে একটা বুদ্ধি দেব। এই বুদ্ধি কাজে লাগিয়ে তাকে তুই শাসন করতে পারবি। তোর ভাই তো এখনো ছোট, আমি তার সামনে গেলে তো সে আমার ঠোঁটে চুমু দিতেই পারবে না। তাহলে তাকে বিয়ে করে কি লাভ বল?
তুই একবার তাকে বিয়ে করে দেখ, কি লাভ হয় আর কি লাভ না হয়, এরপরে আমাকে বলিস। আশা করি সব কিছুই হবে। এইসব কথাবার্তাও বলতেছে রাকিবা আর নাবিলা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। রাকিবা নাবিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নাবিলা, এখন তাহলে বাসায় যাই, আর তুই কালকে সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবি কাছের মেয়ে হিসেবে এবং আমাদের বাসায় থাকবি। সারাদিন তোদের বাসায় থাকতে পারবো, কিন্তু রাতের বেলা থাকতে পারবো না, এটা তুই ভালো করেই জানিস। হ্যাঁ জানি, তুই সারাদিন থাকলেই চলবে, রাতের বেলা থাকতে হবে না। এই বলে রাকিবা আর নাবিলা দুজন দুজনের বাসায় চলে গেল। রাতের খাবার টেবিলে বসে আছে সবাই। এমন সময় রাকিবা রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোন রাকিব, কালকে আমাদের বাসায় একটা কাজের মেয়ে আসবে, সারাদিন থাকবে, রাতের বেলা চলে যাবে। কাজের মেয়ের সাথে ভালো ব্যবহার করবি, খারাপ ব্যবহার করবি না। তোমাকে কি আমি বলেছিলাম কাজের মেয়ে আনার জন্য? তুমি অযথা আর টাকা নষ্ট করতে গেলে কেন? তুমি প্রত্যেক মাসে তার টাকা দিবে, আমাকে বলবে না কিন্তু। ঠিক আছে, যা, প্রত্যেক মাসে আমি টাকা দেব, তোর টাকা দেওয়ার প্রয়োজন নেই। আমার টাকা আমি দিতে পারবো, যেহেতু আমি নিয়ে এসেছি। তবে তোকে অত্যাচার করলে কিন্তু তুই কোনো কিছুই বলতে পারবি না। মানে কাজের মেয়ে আমাকে অত্যাচার করতে আসবে কেন? কাজের মেয়ে কাজ করবে আর তুমি কি না বলতেছো আমাকে অত্যাচার করতে আসবে? হ্যাঁ, তোকে অত্যাচার করতে আসবে, এটার জন্যই তো তাকে নিয়ে আসছি। তুই কিন্তু ভুলেও তাকে কোনো কিছু করতে যাবি না। যদি করতে চাস তাহলে ধরে বিয়ে করিয়ে দেবো কাজের মেয়ের সাথে। এসব কথাবার্তা বলতেছে রাকিবা। রাকিবকে এইদিকে রাকিবের আম্মু মিটমিট করে হাসতেছে। রাকিবের আম্মু কোনো কিছু বুঝতেছে না। রাকিব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে আর চিন্তা ভাবনা করতেছে কি করবে না করবে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নাবিলা বলতে লাগলো, মিস্টার রাকিব, কালকে আমি আপনাদের বাসায় আসতেছি। আপনাকে এতটা অত্যাচার করব, আপনি বাড়ি থেকে বের হওয়ার সাহস পাবেন না। কে আপনি? আর আমাকে অত্যাচার করার জন্য আমাদের বাসায় আসবেন কেন? কেউ কি আপনাকে এই হায়ার করে এনেছে নাকি যে আপনি আসবেন? আরে না, আমি আমার বরকে যদি জ্বালাতন না করি তাহলে কাকে জ্বালাতন করব? আপনাকে আমার জ্বালাতন করতেই হবে। আচ্ছা, এখন রাখলাম, রাত অনেক হয়েছে, চুপচাপ ঘুমিয়ে পড়েন। এই বলে নাবিলা কলটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে রাকিব এইসব চিন্তাভাবনা করতে করতে ঘুমিয়ে গেছে। পরের দিন সকাল 10টা। রাকিব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যেতেই দেখতে পেল একটা মেয়ে বোরকা পরে বসে আছে। মেয়েটাকে দেখে রাকিব বলতে লাগলো, আপু, এটাই কি কাজের মেয়ে? হ্যাঁ, এটাই কাজের মেয়ে, আজকে আমাদের বাড়িতে কাজ করবে। আর তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি, এটা আমার ছোট ভাই, তার সাথে কিন্তু কোনো দুষ্টুমি করবে না। ঠিক আছে, তার সাথে কোনো দুষ্টুমি করব না, তবে আমি যতক্ষণ এই বাড়িতে থাকবো সে ততক্ষণ এই বাড়ির বাইরে বের হতে পারবে না। কেন? আমি বাইরে বের হলে কি হবে? আর আপনি আমাকে বের হতে দিবেন না কেন? আপনাকে বাইরে বের হতে দিব না, কারণ হচ্ছে আপনি এখনো পিচ্চি। এটার জন্য বাড়ির বাইরে বের হতে দিব না। আমি আরও 2 থেকে 3টা বাসায় কাজ করি। আপনার মতো পিচ্চি ছেলে আছে, তাদেরকে বাড়ির বাইরে বের হতে দেই না। আপু, তুমি এটা কি কাজের লোক নিয়ে আসলে? মেয়েটা তো আমাকে পিচ্ছি বলতেছে, আবার আমাকে নাকি বাড়ির বাইরে বের হতে দিবে না। একদম ঠিক বলেছে। তুই বাইরে বের হয়ে কি করবি? তোর মতো পিচ্চি ঘরের কোনায় বসে থাকবে। আর এখন থেকে এই কাজের মেয়েটা এই বাড়িতে যতক্ষণ থাকবে তুইও তোর ঘর থেকে বের হতে পারবি না। রাকিব কোনো কিছু না বলে রেগে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর রাকিবের রুমের ভিতর প্রবেশ করল নাবিলা। এসে দেখে রাকিব বসে বসে ফোন টিপতেছে। এটা দেখে নাবিলা দরজাটা লাগিয়ে দিয়ে রাকিবের পাশে এসে বসে পড়ল। এটা দেখে রাকিব বলতে লাগলো, এই মেয়ে, তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? এইভাবে একটা অপরিচিত ছেলের রুমে ঢুকে আবার তার পাশে বসে আছো। ছেলেটা যদি তোমাকে কিছু করে বসে তখন কি করবে? করলে করবে, পরে আমাকে বিয়ে করতে হবে, এছাড়া আর কি করবে? আপনার মতো কাজের মেয়েকে বিয়ে করতে আমার ঠেকা পড়ছে। কাজের মেয়ে ঠিক আছেন, ভালো কথা, বিয়ে করলে মধ্যবিত্ত পরিবারের ছেলেকে করবেন। আমাকে বিয়ে করার শখ জেগেছে নাকি? হ্যাঁ, শখ জাগবেই, কারণ আপনার বোন আমাকে বলে নিয়েছে যে আপনাকে যদি
পটাতে পারি তাহলে আপনার সাথে বিয়ে দিয়ে দিবে আমার। এটার জন্যই তো আপনার রুমে আসলাম, আপনাকে একটু আদর করার জন্য। এ বলে নাবিলা রাকিবের মাথাটা তার বুকের সাথে চেপে ধরল। এদিকে রাকিব ছাড়ানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর নাবিলা রাকিবকে ছেড়ে দিতে রাকিব বলতে লাগলো, আপনি তো একটা ক্যারেক্টার লুজ মেয়ে, আপনার সাথে থাকা যাবে না। আর আপনি আমার রুম থেকে বের হয়ে যান, আমার রুম পরিষ্কার আছে। আমি যতক্ষণ নিজে থেকে এই রুম থেকে না বের হয়ে ততক্ষণ আপনি আমাকে বের করতে পারবেন না, আর আপনিও এই রুম থেকে বের হতে পারবেন না। কি একটা মহা মুশকিলে পড়ে গেলাম। কালকে বিয়ের কথা বলেও তো ভুল হয়েছে। আল্লাহ জানে এই মেয়েটা কি করবে আমাকে। রাকিব চুপচাপ খাটের এক কোণে বসে আছে। এইদিকে নাবিলা পুরো ঘর পরিষ্কার করে ফেলেছে। পুরো ঘর পরিষ্কার করে হাত পা ধুয়ে চলে আসলো রাকিবের কাছে। রাকিবের পাশে বসতেই রাকিব বলতে লাগলো, আপনি আমার রুম থেকে বের হয়ে যান, আর আমি এখন বাইরে যাব। আমার বন্ধু বান্ধবরা অপেক্ষা করতেছে, আজকে ঘুরতে যাব তাদের সাথে। প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি আপনাকে একবার বলেছি না, আমি যতক্ষণ এই বাড়ির ভেতরে থাকবো ততক্ষণ আপনি বাড়ির বাইরে বের হতে পারবেন না। তার মানে আপনি বাড়ির বাইরে বের হতে পারবেন না। আপনি যদি বাড়ির বাইরে বের হন তাহলে আপনাকে রাতের বেলা আমার সাথে, তাও আবার আমাদের বাসায় নিয়ে চলে যাব। আপনি যেতে না চাইলে আপনাকে কোলে তুলে নিয়ে যাব। আচ্ছা, আপনাকে কত টাকা দিলে আপনি এই বাড়ির কাজ ছেড়ে চলে যাবেন আমাকে বলেন, আমি আপনাকে টাকা দিয়ে দিতেছি। আমাকে তো আগামী 5 বছরের জন্য নিয়ে আসা হয়েছে। 5 বছর পর যাব নাকি যাব না এটা আমি নির্ধারণ করব। আশা করি আপনাকে পেয়ে গেলে এই বাড়ি কেন, মৃত্যু হলে এরপরে আপনাকে এই বাড়ি থেকে বের করতে হবে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো আমাকে কিছু একটা করতে হবে। এখন যদি আমি আপনাকে জড়িয়ে ধরে আপনার ঠোঁটে মুখে চুমু খাই, তখন আপনি কি করবেন? কোনো কিছুই করব না। যদি ভালো লাগে তাহলে আরো বেশি বেশি করে তোমার কাছে আসবো, যাতে তুমি আমাকে দাও আরো আদর। কারণ একবার আদর পেলে তোমার কাছে সারা জীবন থেকে যাব, এই বলে দিলাম। নাবিলা এইসবই বলাবলি করতেছে আর মিটমিট করে হাসতেছে। এদিকে রাকিব নাবিলাকে ভয় পেয়ে খাটের এক কোণেই বসে আছে। সিঙ্গেলদের সভাপতি হয়ে সে কিনা আজকে একটা মেয়েকে ভয় পাচ্ছে। দেখেন, আপনি যদি আর একবার আমার কাছে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি আমার গ্যাংকে ডাক দিব। আমি কিন্তু সিঙ্গেলদের সভাপতি, আমার কিন্তু একটা গ্রুপ আছে। একটা ফোন দিলে আপনাকে তুলে নিয়ে যাওয়ার জন্য কতগুলো মেয়ে আসবে আপনি নিজেও চিন্তা ভাবনা করতে পারবেন না। আপনি সিঙ্গেলদের সভাপতি এটা আমি খুব আগে থেকেই জানি, তবে আমাকে নিয়ে যাওয়ার সাধ্য নেই। আমাকে নিয়ে যেতে হলে আগে তোমার বোনের অনুমতি লাগবে এবং তোমার আব্বু আম্মুর অনুমতি লাগবে। যদি তারা অনুমতি দেয় তাহলে আমাকে নিয়ে যেতে পারবে, এর আগে নিয়ে যেতে পারবে না। আপনি প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি বাহিরে যাই একটু। সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে না আমার। আমি বাহিরে গিয়ে একটু ঘোরাঘুরি করব। না সোনা গো আমার, তোমাকে আমি বাইরে যেতে দেব না। তোমাকে যদি আমি বাইরে যেতে দেই তাহলে অন্য মেয়েরা তোমাকে ধরে নিয়ে চলে যাবে। পরে আমি কি করব? পরে তো আমি বসে বসে তোমার জন্য কান্না করব। আমি তোমার জন্য কান্না করতে পারবো না মানে জান। আমি তোমাকে আমার বুকের সাথে আগলে রাখবো, তোমাকে কোথাও যেতে দেব না জানেমান। ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন আমাকে আপনার বুকের সাথে আগলে রাখবেন, তাহলে আমি যা বলি তাই করতে পারবেন তো? যদি করতে পারেন তাহলে আপনি আমাকে সারাদিন আপনার বুকের মাঝে আঁকলে ধরে রাখবেন। আমি এই বাড়ি থেকে বের হব না। হ্যাঁ পারবো, বলো কি করতে হবে। আপনি 5 মিনিট চোখ বন্ধ করে রাখবেন। 5 মিনিটের আগে যদি চোখ খুলেন তাহলে কিন্তু এই খেলা শেষ হয়ে যাবে। আপনি আমাকে বাহিরে যেতে দিবেন। আর যদি 5 মিনিট পরে খুলেন তাহলে আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। ঠিক আছে, আমি এই চোখ বন্ধ করলাম। 5 মিনিট হলে আমাকে ডাক দিবে আর আমি গুনতে থাকি 5 মিনিট। এই বলে নাবিলা চোখ বন্ধ করে শুনতে লাগলো। এইদিকে রাকিব দরজা খোলা পেয়ে এক দৌড়ে চলে আসলো নিচে। নাবিলা বলদের মতো গুনে যাইতেছে। এইদিকে রাকিবকে নিচে আসতে দেখে রাকিবা বলতে লাগলো, কিরে, তুই নিচে আসলি কি করে? কাজের বেলা তোর রুমের ভেতরে আছে, তাহলে তোকে নিচে নামতে দিল কিভাবে? আমাকে আটকে রাখবে? কখনোই আটকে রাখতে পারবে না, কারণ আমি সিঙ্গেলদের সভাপতি। আমি এখন গেলাম। আর তুমি যে কাজের মেয়েকে নিয়ে এসেছো, ওই কাজের মেয়ে এখন 5 মিনিট গুনতেছে। 5 মিনিট হলে এরপরে আমাকে খুঁজবে। যদি না পাই তাহলে তুমি বলে দিবে যে আমি চলে গেছি। নাবিলা, তাড়াতাড়ি নিচে আয়, রাকিব পালিয়ে যাচ্ছে।
তাড়াতাড়ি নিচে আয়, আমি ধরে রেখেছি। এই বলে রাকিবা যে রাকিবকে ধরতে যাবে এমন সময় রাকিব মেন গেট খুলে এক দৌড়ে পালিয়ে গেল বাইরে। এইদিকে রাকিবার চিৎকার শুনে নাবিলা তড়িঘড়ি করে নিচে আসলো। কিরে রাকিবা, কি হয়েছে? তুই চিৎকার করে উঠলি কেন? আর রাকিব কোথায়? তাকে তো ঘরে খুঁজে পেলাম না। বলদ, তুই জানিস না তোকে কতভাবে ফাঁকি দিয়ে এসে চলে যেতে পারে? হ্যাঁ, কালকে কি বলেছিলাম তোকে? সে অনেক চালাক, যা ইচ্ছা তাই করতে পারে। আর তুই কি না তার ফাঁদে পা দিয়েছিস? এখন দেখলি তো কি হয়েছে। হ্যাঁ দেখেছি, তবে আজকে বুঝে গেলাম তোর ভাই কেমন। কালকে থেকে আর এরকম হবে না। যেহেতু চলে গেছে, রাতের আগে তো ও বাসায় ফিরবে না, এটা আমি একদম শিওর। এক কাজ করি, আমি এখন বাসায় চলে যাই, কি বলিস তুই? যেহেতু এসেছিস, দুপুর তো হয়েই গেল। আম্মু রান্না করছে, খাওয়া দাওয়া করে একেবারে না হয় বের হও। আমার ভাইকে পছন্দ হয়েছে তো তোর? পছন্দ হবে না কেন? অবশ্যই পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে বলেই তো আমি তোদের বাসায় এসেছি, না হলে কি আর আসতাম? কিন্তু সে ছোট, তবে সমস্যা নেই, আদর যত্ন করতে করতে বড় বানিয়ে ফেলবো। বিয়ে দিয়ে দিলে তো আশা করি 1 বছরের ভেতরেই 3-4টা খালামণি হয়ে যেতে পারবি তুই। কুত্তি, মুখ সামলে কথা বল। আম্মু কিন্তু আছে রান্নাঘরে, শুনতে পাবে। শুনলে শুনবে, যেটা সত্যি সেটাই বললাম। ওগো শাশুড়ি আম্মু, আপনার ছেলেকে আমার সাথে বিয়ে দিয়ে দেন, যাতে সামনের বছরে আপনাদেরকে 2 থেকে 3টা কিউট কিউট বেবি এনে দিতে পারি। শুনলি তো? এখন চিৎকার করে বললাম। আসলে তোর লজ্জা শরম নেই? লজ্জা শরম থাকলে তো এইরকম ভাবে বলতে পারতি না। এইদিকে রাকিবের আম্মু নাবিলার মুখে এই কথা শুনে মিটমিট করে হাসতে লাগলো। হাসবি না তো কি করবি? নাবিলা যে কথা বলেছে, এই কথা শুনলে যে কেউ হাসতে বাধ্য হবে। অন্যদিকে রাকিব চলে আসলো তার বন্ধু বান্ধবের কাছে। রাকিবকে দেখে সাব্বির বলতে লাগলো, কিরে রাকিব, কি হয়েছে? আজকে এত দেরি হয়েছে কেন তোর আসতে? আগে তো প্রত্যেক দিন সকালবেলা চলে আসতি আমাদের আগে, আর আজকে তোর এত দেরি হয়েছে? আর বলিস না, আপু কোথায় থেকে যেন একটা লুচু মেয়েকে আমাদের বাসার কাজের মেয়ে হিসেবে নিয়ে এসেছে। মেয়েটা তো কাজ করে না, উল্টো আমাকে এসে বিরক্ত করে। আজকে মেয়েটা আমাকে জড়িয়ে ধরে তার বুকের সাথে আমার মাথা চেপে ধরেছিল, পরে কোনো রকম ছাড়িয়ে নিয়ে এসেছি। তার মানে আশা করতেছি এটা তোর বোনের চেনা জানা পরিচিত কেউ হবে, কারণ তোর বোন যেহেতু এটা নিয়ে এসেছে আর তোর সাথে এরকম করছে, তাহলে তো বুঝতেই পারছি তোর বোন আশা করি অবশ্যই চিনবে। হ্যাঁ, হয়তো চিনবে, তবে খোঁজ লাগাতে হবে আপুকে চিনে নাকি চিনে না, আর আমাদেরও চিনা পরিচিত নাকি সে। যদি চেনা পরিচিত হয় তাহলে তো মামা কিছু একটা করতে হবে। কি করবি? ধর্ষণ করবি নাকি? শালা, তোদের মাথায় তো সবসময় এইসব উল্টাপাল্টা কথা ঘোরাঘুরি করে। কোনোদিন ভালো একটা কথা বলছিলি আমাকে বলতো? হ্যাঁ বলেছিলাম অনেক আগে সাব্বিরের বোনের সাথে রিলেশনে যাওয়ার জন্য, কিন্তু তুই তো গেলি না। এখন আমরা আর কি করব না গেলে? শালা আবাল চোদা, আমার বোন রাকিবের চাইতে 7 বছরের সিনিয়র, রাকিবের সাথে রিলেশনও যাবে? তোকে কে বলছে? আরে শালা, আমি তো এমনি বলছি রাকিবের সাথে রিলেশনে যাইতে। আমি তো জানি যে আপু রিলেশনে যাবে না, আর আপুর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এসব চিন্তা ভাবনা করে লাভ নেই। এখন আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি, বাড়িতে গেলে আবার ওই মেয়েটা আমাকে ধরবে। এখন কি করব তুই সেটা বল। তাহলে চল একটু দূরে কোথা থেকে ঘুরে আসি, তাহলে সময়টা কেটে যাবে। ঠিক আছে, চল তাহলে যাওয়া যাক। এই বলে ফয়সাল, রাকিব, সাব্বির এবং আরও কয়েকজন ওইখান থেকে চলে গেল অনেকটা দূরে। সবে মিলে ঘোরাঘুরি করতেছে, এমন সময় একটা মেয়ে এসে আর রাকিবকে প্রপোজ করতে লাগলো। এইদিকে রাকিব তো পুরোই অবাক, কী বলবে বুঝে উঠতে পারছে না। ফয়সাল রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে শালা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তাড়াতাড়ি প্রপোজ করে ফেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কিছু দেখার প্রয়োজন নেই। মেয়েটা তোকে প্রপোজ করেছে, তুইও প্রপোজ অ্যাকসেপ্ট কর। তার ফুল দিয়ে তাকে আবার প্রপোজ করার। রাকিব মেয়েটার হাত থেকে ফুল নিয়ে প্রপোজ অ্যাকসেপ্ট করে, আবার মেয়েটাকে প্রপোজ করে ফেল। ঘুরতে এসে রাকিবের ভাগ্য খুলে যাবে, এটা আর কি জানতো। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় রাকিব বাসায় ফিরল, মুখে আজকে অনেকটা হাসি। এটা দেখে রাকিবা বলতে লাগলো, কি রে রাকিব, আজকে মনে হচ্ছে তুই অনেক বেশি খুশি। আর তোর হাতে ফুল কেন? এই ফুল কে দিয়েছে সত্যি করে বলতো? কি আর দিবে, আজকে একটা মেয়ে প্রপোজ করেছে, প্রপোজ অ্যাকসেপ্ট করেছি, আবার আমিও তাকে প্রপোজ করেছি। মেয়েটা আপু দেখতে অনেক সুন্দরী, ভাবতেছি আব্বু আম্মুকে জানাবো ওই মেয়েটার বাসায় যাওয়ার জন্য।
জুতা চিনিস? এখনো তো এটা দিয়ে বাড়ি খাসনি। বাড়ি খাওয়ার জন্য তৈরি হয়ে থাক, কালকে তুই দেখতে পারবি তোর কি অবস্থা হয়। রাকিবা এসব কথা বলতেছে, এদিকে রাকিবার এসব কথায় পাত্তা না দিয়ে চলে আসলো উপরে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর রাকিবের রুমে এসে বলতে লাগলো, শোন, কালকে তোকে নিয়ে একটা জায়গায় যাব, আমার কিছু শপিং করতে হবে। শপিংগুলো করে এরপরে বাসায় আসবো, তুই কিন্তু আমার সাথে যাবি। আমি তোমার সাথে যেতে পারবো না। কালকে আবার ওর সাথে দেখা করতে যেতে হবে সকাল 10টার সময়। সে আমার জন্য অপেক্ষা করবে বলেছে। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, আমি না হয় একটাই চলে যাব, তুই না হয় তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাস। এখন আমি নিচে গেলাম। এ বলে রাকিবা চলে গেল নিচে। ফোন দিল নাবিলাকে। রাকিবার কল পেয়ে নাবিলা কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, কিরে, তোর ভাই বাসায় ফিরেছে নাকি এখনো বাহিরে আছে? বাসায় তো ফিরেছে, কিন্তু আরেকটু সমস্যা হয়ে গেছে। তাকে নাকি কোন একটা মেয়ে প্রপোজ করেছে, সেও নাকি ওই মেয়েকে প্রপোজ করেছে। তার হাতে ফুল দেখলাম, তার বন্ধুদেরকেও জিজ্ঞেস করলাম, তারাও বলেছে তাকে নাকি প্রপোজ করেছে। যা করার এখন তোকেই করতে হবে। তুই এখন আমাদের বাসায় চলে যা, তোর আম্মুকে বলে। তোর আম্মু তো সব কিছুই জানে, বলবি যে আজকে আমাদের বাসায় থাকবি। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। আজকে রাকিবের এমন অবস্থা করব কালকে সকালে যাতে বাড়ির বাইরে বের হতে না পারে। তুই বড় বড় চারটা রোশনি রেডি করে রাখ, আমি আসতেছি। এই বলে নাবিলা কলটা কেটে দিয়ে তার আম্মুকে বলে রাত 8টার দিকে চলে আসলো রাকিবদের বাসায়। কিন্তু রাকিবের সামনে গেল না। রাত প্রায় 1টা। রাকিব মেয়েটার সাথে কথা বলে ঘুমের দেশে পাড়ি জমালো। এইদিকে রাকিবা আর নাবিলা রাকিবের রুমের ভিতর প্রবেশ করে খাটের 4 পায়ের সাথে রাকিবের 2 হাত এবং 2 পা বেঁধে ফেলো। এটা দেখে রাকিব বলতে লাগলো, আপু এসব কি করতেছো? তুমি আমাকে ছেড়ে দাও। এত রাতে ফাইজলামি করতেছো তোমরা এসে এখানে। আর নাবিলা আপু, তুমি এত রাতে আমাদের বাসায় কি করো? তোর সাথে প্রেম করতে এসেছি কুত্তা। তুই আমাকে রেখে অন্য মেয়ের সাথে ট্রেন্ডিং মারতে যাস? তোর ট্রেনিং আমি মারাবো। আজকে দেখি তোকে কে এই রুম থেকে বের করে। রাকিবা, তুই তোর রুমে যা, আমি তোর ভাইকে সাইজ করে ফেলবো আর ছুটি দিয়ে যাস। টেবিলের উপরে রাখা আছে সবকিছু, তোর যেটা যেটা লাগবে সেটা সেটা নিয়ে কাজে লাগিয়ে দিস। আর দরজাটা লাগিয়ে দে, যাতে কেউ রুমের ভেতরে না আসতে পারে। আর এই নিয়ে এই কাপড়টা রাকিবের মুখে ভেতরে দিয়ে যাতে চিৎকার করলেও চিৎকার যাতে বাইরে না আসে। আমি একটা নাপা ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ি, আমার আবার নাপা ট্যাবলেট খেলেই ঘুম আসে বেশি। এ বলে রাকিবা চলে গেল রাকিবের রুমের ভিতর থেকে। এদিকে নাবিলা দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নাবিলা বলতে লাগলো, সত্যি করে বল, তুই ওই মেয়ের সাথে কি কি করেছিস? ওই মেয়ের হাত ধরেছিস নাকি তার ঠোঁটে তুই চুমু খেয়েছিস? সত্যি কথা বলা যাবে না। সত্যি কথা বললে নাবিলা আপু আমাকে একেবারে মেরে ফেলবে। তখন আমি ওই মেয়ের সাথে কোনো কথাই বলতে পারবো না। মিথ্যা কথা বলি? আরে নাবিলা আপু, কী সব আবোল তাবোল বলতেছো? আমি কোনো মেয়ের সাথে রিলেশন করি না। আর রিলেশন করব কি দূরের কথা, কোনো মেয়ের কাছেই তো যাই না। তুমি তো জানো আমি সিঙ্গেলদের সভাপতি। আমি যদি এখন কোনো মেয়ের সাথে রিলেশনে যাই তাহলে তো আমার সিঙ্গেলের জায়গায় কলঙ্কের দাগ লাগবে। এটা তো আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, বুঝতে পারলাম তুই সিঙ্গেলদের সভাপতি। আচ্ছা, তোর ফোনটা দে, আমি দেখতে চাই তুই কোন কোন মেয়ের সাথে কথা বলছিস এবং কি কি কথা বলেছিস। এই রে, এখন তো ধরা পড়ে যাব। আমি তো মেয়েটার সাথে অনেক কথাবার্তা বলে ফেলেছি। এখন যদি ধরা পড়ে যায় তাহলে তো অনেক বড় মুশকিলে পড়ে যাব। এখন কি করি? কিছু তো একটা করতে হবে। রাকিব মনে মনে এসব কথা বলতেছে এমন সময় বালিশের নিচ থেকে নাবিলা রাকিবের ফোনটা নিল। ফোনটা নেওয়ার পর রাকিব বলতে লাগলো, আপু, লকটা খুললেন না? লকটা খুললে আমার অনেক কিছু দেখে ফেলতে পারবেন। আমার ওয়ালপেপারে ওইটার পিক আছে। তো কি হয়েছে? দেখলে তো আমি দেখব, কারণ বিয়ে করলে আমি তোকে বিয়ে করব। তাড়াতাড়ি লক বল, না হলে কিন্তু এখন খুব খারাপ হবে। হ্যাঁ আপু, আমি জানি এখন খুব খারাপ হবে। এটার জন্যই তো তোমাকে আমি সত্যি কথা বলতে চাইতেছি। সত্যি কথা বলার আগে তুই এটা বল, তোর ফোনের লক কি? নিশ্চয়ই তুই ওই মেয়েটার নাম লিখে রাখছিস। নাম বল ওই মেয়েটার। শান্তা। নাবিলা শান্তা নাম দিতেই লক খুলে গেল। মেসেঞ্জারে প্রবেশ করতে দেখতে পেল সর্বপ্রথম শান্তার আইডি। ভিতরে প্রবেশ করতে সর্বপ্রথম মেসেজগুলো পড়তে লাগলো।
চলেন আমরাও মেসেজগুলো পড়ে আসি কি কি মেসেজ করেছে তারা দুজন। জান, তোমাকে ছাড়া ভালো লাগতেছে না, মন চাইতেছে তোমার বুকের উপরে শুয়ে তোমাকে আদর করতাম। তাই নাকি? তাহলে চলো আমার বাসায়, তো কেউ নেই, সবাই কাজে গেছে। সারা রাত আমার কাছে থেকে আমাকে আদর করে না হয় সকালবেলা চলে যাবে। এইভাবে প্রত্যেকটা মেসেজ পড়তে পড়তে নাবিলা পুরো অবাক। নাবিল রাকিবের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলতে লাগলো, এটাই বুঝি তোর সিঙ্গেলদের সভাপতির আচরণ, তাই না রে রাকিব? আপু, আমাকে এখন ছেড়ে দাও, আমি তার কাছে যাব, তাকে একটু আদর করে চলে আসব। আমার বন্ধুরা বাহিরে দাঁড়িয়ে আছে, ওদেরকে বলে রেখেছিলাম আসার জন্য। আহা সোনা গো আমার, তুমি তো এখান থেকে কোথাও যেতে পারবে না। আজকে তোমার ওইটা কেটে বিড়ালকে খাইয়ে দেব। বিড়াল না খাইলে না খাবে, আমার বউ আছে বেশ। রাকিব কথাটা বলি জিভের কামড় বসিয়ে দিল। এদিকে নাবিলা তো হাঁ করে তাকিয়ে আছে রাকিবের দিকে। এইদিকে রাকিব তার মুখ লুকানোর চেষ্টা করতেছে বারবার, কিন্তু পারতেছে না, কারণ তার হাত পা সব বাঁধা। নাবিলা টেবিলের উপর থেকে ছুরি নিয়ে রাকিবের উপরে বসে পড়ল। এইদিকে রাকিব কি করবে বুঝে উঠতে পারছে না, তার পুরো শরীর বাঁধা। নাবিলা আস্তে আস্তে রাকিবের কাছে আগাতে লাগলো। এটা দেখে রাকিব বলতে লাগলো, আপু প্লিজ আমাকে ছেড়ে দাও। আর ওই কথাটা মুখ থেকে বের হয়ে গেছে, প্লিজ এবারের মতো মাফ করে দাও। আমি আর কখনো বলবো না তোমাকে কিছু। কুত্তা, তুই কি বললি? তোর বউ আছে, তোর বউ যাতে তোকে ছেড়ে চলে যায় তাই ব্যবস্থা করছি, তুই দাঁড়া। না, এমনটা কইরেন না, আমার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েন না। আমার ভবিষ্যৎ নষ্ট করে দিলে আমি আর কোনোদিন বাবা ডাক শুনতে পারবো না। প্লিজ এমন কইরেন না। আরে পারবি পারবি, চিন্তা করিস না, এমন বড় ক্ষতি তোর করব না। ফিউচার হাজব্যান্ড না তুই আমার, তাহলে তোর ক্ষতি কেমনে করব বল? না আপু প্লিজ এমন কইরেন না। আপনি আমার সাথে এমন করলে তো আমি সংসার করতে পারবো না। আমার বউ পরে চলে যাবে, তখন আমি কি করব? আরে কিচ্ছু হবে না, পরে আবার জোড়া লাগিয়ে দিব নে। আমি তো ডাক্তার, আমি তো সব কিছু পারবো, তুই এত চিন্তা করিস না। আর তুই বেবি না আনতে পারলেও সমস্যা নেই, আমার কাছে লোক আছে। তোর বউকে জনি ভাইয়ের কাছে পাঠিয়ে দিব, 2 দিনের মধ্যেই প্রেগনেন্ট হয়ে চলে আসবে। এইসব বলতেছে আর হাসতেছে নাবিলা। অন্যদিকে রাকিব ভয়ে প্রায় আত্মরা হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে। ঘরের ভিতরে ফ্যান চলতেছে, কিন্তু রাকিব এখনও ঘামতেছে। এটা দেখে নাবিলা বলতে লাগলো, কিরে এত চিন্তা করছিস কেন? মরবি না তো, আমি ভালো করে ব্যান্ডেজ করে দিব, সব কিছুই লাগিয়ে দিব যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যাস। আমি ছোট মানুষ, আমি কিভাবে পারবো? আমি পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি ছোট মানুষ, আমাকে এইভাবে অত্যাচার করবেন না প্লিজ। আরে এটা অত্যাচার বলতেছিস কেন? শান্তার সাথে ও তো এইটাই করতে যাচ্ছিলি, আমিও না হয় তোকে বাসায় আদরটা দিয়ে দেই। আমাকে আদর করার দরকার নেই, আপনি আপনার বাসায় যান, আমি এখানে একা একা ভালো আছি। আপনি কেন আমাকে বিরক্ত করতেছেন শুনি? তুই আমার সব কিছু, তোকে বিরক্ত করব না তো কাকে বিরক্ত করব? ঠিক আছে, আমাকে যেহেতু বিরক্ত করবেন তাহলে একটা কাজ করেন, আমার ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাইয়ে দেন। কি খাবি বল? আমি ওইটা খাবো। রাকিব নাবিলার দিকে তাকিয়ে কথাটি বলল। নাবিলা রাকিবের দৃষ্টি অনুসরণ করে নিচের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। তারপরে রাকিবকে চর মেরে বলে উঠল, এই কুত্তা, এসব কি বলিস? আর একবার যদি তোর মুখ থেকে এই কথা শুনেছি তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। তাহলে কি খাওয়াতে পারবেন? আমাকে খাইয়ে দেন আর আমাকে ছেড়ে দেন, আমি ওয়াশরুমে যাব। তোকে ছেড়ে দিলে তুই এই বাড়িতে থাকবি না, আমি জানি। ওয়াশরুমে যাবি, ঠিক আছে, কোনটা করবি, 1 নাকি 2? 1 করব, এখন তাড়াতাড়ি ছাড়েন, না হলে এখনই হয়ে যাবে। ওয়েট কর। এ বলে নাবিলা রাকিবের বাঁধনগুলো খুলে ওয়াশরুমে নিয়ে গেল। ওয়াশরুম থেকে বের হতে রাকিব নাবিলাকে ধাক্কা মেরে ফেলে দিতে নাবিলা জোরে চিৎকার করে উঠল। রাকিব পিছনে ফিরতে দেখতে পেল নাবিলা হাত কেটে রক্ত পড়ছে। এটা দেখে রাকিব তাড়াতাড়ি করে চলে আসলো নাবিলার কাছে। নাবিলার হাত ধরতে যাবে, এমন সময় নাবিলা বলতে লাগলো, থাক ধরতে হবে না আমাকে, থাক ধরতে হবে না আমাকে, যা এখান থেকে, আর তোকে কিছু করব না, কখনো না। এই বলে নাবিলা তাড়াতাড়ি করে একটা কাপড় নিয়ে বেঁধে চলে আসলো রাকিবার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে রাকিবার পাশে শুয়ে পড়ল। হাতে ব্যথা করতেছে। এদিকে রাকিব মনে মনে বলতে লাগলো,
সরি নাবিলা আপু, আসলে আমি বুঝতে পারিনি এমনটা যে হবে। কিন্তু আমার সাথে এইরকম করেন কেন আপনি? এটাই তো বুঝতেছি না। আপনি আমার সিনিয়র, আমার সাথে তো আপনার কখনোই যায় না, আর গেলেও আপনি আমাকে বিয়ে করবেন না। কিন্তু এমন করেন কেন? আজকে কাজের মেয়ে সেজে এসেছেন হয়তো আপনি। যাই হোক, দেখি কি হয় সকালে, এখন ঘুমাই। এই বলে রাকিব ঘুমেতে সে বাড়ি জমালো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতে দেখতে পেল নাবিলা এবং বাকি সবাই বসে আছে। রাকিবকে দেখে রাকিবা বলতে লাগলো, রাকিব, কালকে রাতে তুই এই কাজটা একদম ঠিক করিসনি। মেয়েটা তোকে আপন করে কাছে পেতে চায়, আর তুই কিনা মেয়েটাকে এরকম করলি। আমি বুঝতে পারি নাই যে এরকম একটা কিছু হবে। নাবিল আপু, আই এম সরি, আমাকে মাফ করে দাও। নাবিলা চুপচাপ বসে আছে, কোনো কিছু বলল না। বেশ কিছুক্ষণ বসে থাকার পর রাকিব যে উঠে চলে যেতে যাবে, এমন সময় নাবিলা রাকিবের হাত ধরে বলতে লাগলো, কোথায় যাইতেছিস? শান্তার সাথে দেখা করার জন্য, তাই না? হ্যাঁ, কি আর করব, আপনার কাছে তো এসেছিলাম। আপনি তো নিজেই বলেছেন যাওয়ার জন্য, তাই আর কি, চলে যাই। চুপচাপ এখানে বসে থাক। তোকে আমি একবারও বলি নাই যে বাইরে যাওয়ার জন্য। আমি এখানে বসে আছিস, বসে থাক। রাকিব বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে শান্তা কল দিয়েছে। কলটা রিসিভ করবে নাকি রিসিভ করবে না, এটা নিয়ে চিন্তা করতেছে। এমন সময় নাবিলা রাকিবের হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে বলতে লাগলো, এই মেয়ে, তোর লজ্জা শরম কিছু নেই? একটা বিবাহিত ছেলের সাথে রিলেশন করতে তোর শরম করলো না? মানে আপনি কি বলতে চাইছেন? রাকিব সত্যি বিবাহিত? সে যদি বিবাহিত না হতো তাহলে আমি কি আপনার ফোন রিসিভ করতাম? সে আপনার ফোন রিসিভ করতো। আপনি আর কখনো রাকিবকে কল দিবেন না। আর যদি কখনো রাকিবকে কল দেন তাহলে আমি নিজে আসব আপনার সামনে। পরে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটবে। এসব কথাবার্তা বলছে নাবিলা। এমন সময় রাকিবের ফোনটা কেটে গেল। এইদিকে রাকিব মাথা নিচু করে বসে আছে। এমন সময় রাকিবা বলতে লাগলো, কি ব্যাপার রাকিব, মাথা নিচু করে বসে আছিস কেন? ওই মেয়েটার সাথে রিলেশন করার ইচ্ছা আছে নাকি? থাকলে বলতে পারিস, নাবিলা আর তোকে বিরক্ত করবে না, সে চলে যাবে। আমি কি একবারও বলেছি যে আমি ওই মেয়ের সাথে রিলেশন করব? আমি তো একবারও বলি নাই যে ওই মেয়ের সাথে রিলেশন করব। তোমরা নিজেরাই বলতেছো। আচ্ছা আপু, আমি এখন বাইরে যাব। বাইরে যেতে দিবেন নাকি দিবেন না? বাইরে যেতে না দিলে আমি আমার বন্ধু বান্ধবকে বাসায় নিয়ে আসব। থাক, তুই চলে যা, তোকে আর বাধা দিব না। রাকিবা, আমিও বাসায় চলে যাই, ভালো লাগতেছে না, হাত ব্যথা করতেছে, ডাক্তার দেখাতে হবে, অনেক কেটে গেছে। এই বলে নাবিলা যে উঠে চলে যেতে যাবে, এমন সময় রাকিব নাবিলাকে কোলে তুলে নিয়ে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে নাবিলার পাশে এসে বসে পড়ল। নাবিলার হাতের বাঁধন খুলতে যাবে, এমন সময় নাবিলা বলতে লাগলো, আমার হাতের বাঁধন খোলার দরকার নেই। তুই যা এখান থেকে, তোর বন্ধু বান্ধবের সাথে গিয়ে দেখা কর, আমি বাসায় যাব। আজকে বাইরে যাব। আজকে আমি সারাদিন তোমার সাথে থাকবো, তোমাকে আদর করব, তোমাকে ভালোবাসবো, সব কিছুই করবো তোমাকে। আমি তোমার কাছে থাকতে চাই পুরোপুরিভাবে। আমি দেখতে চাই তুমি আমার জন্য কি করতে পারো। এ বলে রাকিব নাবিলাকে বিছানায় শুয়ে দিল। আস্তে আস্তে করে রাকিব নাবিলার উপরে উঠে নাবিলার ঠোঁটজোড়া তার দখলে করে নিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর নাবিলা বলতে লাগলো, রাকিব, ছেড়ে দে আমাকে, ভালো লাগতেছে না এসব। তুই এখান থেকে চলে যা, আমাকে একটু একা থাকতে দে, আমি একটু একা থাকতে চাই। কেন, আমার আদর কি ভালো লাগতেছে না তোমার? ভালো না লাগলে বলো, আমি আর তোমার সামনে আসবো না। আমি কি এই কথা একবারও বলেছি নাকি যে আমার ভালো লাগতেছে না? আমার ভালো লাগছে, কিন্তু আমার ঘুম পাচ্ছে অনেক, আমি ঘুমিয়ে যাব। আচ্ছা, আমার বুকের উপরে ঘুমাও, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। রাতে আমিও ঘুমাতে পারি নাই, যেই অত্যাচার করেছো। এ বলে রাকিব নাবিলাকে তার বুকের উপরে শুয়ে দিয়ে জড়িয়ে ধরে ঘুমেতে সে পাড়ি জমালো। এদিকে নাবিলা চোখ দুইটা বন্ধ করে রাকিবের স্পর্শগুলো অনুভব করতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর নাবিলা আস্তে আস্তে করে রাকিবের ঠোঁটজোড়া তার দখলে করে আস্তে আস্তে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ কিস করার পর রাকিব নাবিলাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে নাবিলার উপরে উঠে কিস করতে লাগলো। প্রায় আধা ঘন্টা যাওয়ার পর নাবিলা রাকিবকে ছেড়ে দিয়ে তার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমেতে সে পাড়ি জমালো। দুপুরে ঘুম থেকে উঠে দুজন ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় রাকিবের ফোনটা বেজে উঠল।
পকেট থেকে ফোনটা বের করে দেখে তার বন্ধুরা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে ফয়সাল বলতে লাগলো, কিরে রাকিব, তোর কি সমস্যা? সকালবেলা কল দিয়েছিলাম আসবি বললি, আর আসবি না। বাসায় বই এনেছিস নাকি? নাকি ওই মেয়েটার সাথে সময় সময় টাইমিং করতেছিস? সময় টাইমিং করে থাকলে আমাদেরকেও বল, আমরাও দেখি কপালে দুই একটা জোটাতে পারি কি না। আরে না রে, রাতের বেলা একটু জেগেছিলাম তো, তাই আর কি তোদেরকে ফোন দিয়ে বলে আমার আবার রুমে গিয়ে শুয়ে পড়তে। ঘুমিয়ে গিয়েছিলাম, তাই একটু আগে ঘুম থেকে উঠলাম। তোরা থাক, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। এই বলে রাকিব কলটা কেটে দিয়ে নাবিলার দিকে তাকাতে নাবিলা ইশারা করে যাওয়ার অনুমতি দিল। এইদিকে রাকিব খুশি হয়ে তাড়াতাড়ি করে চলে আসলো তার বন্ধুদের কাছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর রাকিবের সকল বন্ধু বান্ধবের কাছে চলে আসলো। অন্যদিকে নাবিলা বসে আছে। এমন সময় রাকিবের আম্মু বলতে লাগলো, নাবিলা, আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে তো নাকি পছন্দ হয় নাই? সে একটু বেশি দুষ্ট। হ্যাঁ, পছন্দ তো হয়েছে। দুষ্টুর সাথে অনেক বেশি চালাক। আমাকে ওয়াশরুমের কথা বলে ওয়াশরুমে গিয়ে আবার দরজা খুলে ধাক্কা মেরে চলে যাওয়ার চেষ্টা করেছিলি, পরে হাত কেটে গেছে আমার। এটা দেখে বাড়ির বাইরে যায় নাই, তবে এমনিতেই খুব ভালো। হ্যাঁ, এমনিতেই খুবই ভালো, কিন্তু ও মাঝে মধ্যে অনেক দুষ্টমি করে, তোমাকে পাগল বানিয়ে ফেলবে। তখন তুমি বুঝতে পারবে সে কতটা দুষ্ট। হ্যাঁ, আমি কালকে রাতেই বুঝে গেছি সে কতটা দুষ্টু হতে পারে। আপনাদেরকে আর বোঝাতে হবে না সে কতটা দুষ্টু। আমি বাসায় যেতে চেয়েছিলাম। এখন বাসায় গিয়ে কি করবে? যেহেতু চলে এসেছো, আমাদের বাসায় আরও কয়েকটা দিন থেকে যাও। থেকে তো যেতে পারতাম, কিন্তু আমি তো আমার সাথে কোনো কিছুই নিয়ে আসি নাই। নিয়ে আসলে তো থাকতে পারতাম। আজকে চলে যাই, আবার কালকে চলে আসবো। নাবিলা এইসব কথা বলতে বলতে সোফা থেকে উঠে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতে নাবিলার আম্মু এসে দরজা খুলে দিল। নাবিলার হাতে কেটে যাওয়া দেখে বলতে লাগলো, কি রে, তোর হাত কেটেছে কিভাবে? নিশ্চয়ই বাড়িতে গিয়ে কোনো কাজ করেছিলি, তাই না? না, কোনো কিছু করতে গিয়েছিলাম না। আমাকে ফল দিয়েছিল, আমি পাকনামি করে ছুরি দিয়ে কাটতে গিয়েছিলাম, পরে ছুরিটা হাতে লেগে গেছে। বেশ ভালো হয়েছে। বেশি কেটে গেছে নাকি হালকা কাটছে দেখি? নাবিলার আম্মু হাতে কাটা দেখে নাবিলার হাতে মলম লাগিয়ে দিল। বেশ কিছুক্ষণ মলম লাগানোর পর নাবিলা তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। সোফায় বসে আছে। এমন সময় নাবিলার আম্মু বলতে লাগলো, রাকিবাদের বাসায় তো গিয়েছিলি, তার ছোট ভাই কেমন তোর পছন্দ হয়েছে? মনের মতো হলে বল, আমরা গিয়ে কথাবার্তা বলি। হ্যাঁ, মনের মতো হয়েছে, তবে একটু দুষ্টু। এটা আমি মানিয়ে নিতে পারবো, তুমি চিন্তা করো না। আর এখন না, আরও কয়েকটা মাস যাক, তার সাথে ভালোভাবে মিশে যাই, এরপরে আমি নিজেই বলবো তোমাদেরকে। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস তুই নিজেই বলবি, আমাদেরকে তাহলে না হয় বলিস। তোর জন্য অপেক্ষায় থাকবো। নাবিলা এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর নাবিলা বলতে লাগলো, আম্মু, আমি একটু রুমে গেলাম, আর আমি কয়েকদিনের মধ্যে রাকিবের বাসায় গিয়ে থাকবো। আর তুমি না হয় প্রতিদিন বিকেলে গিয়ে দেখে আসবে। ঠিক আছে, আজকেই চলে যাবি নাকি কালকে যাবি? ভাবতেছি তো কালকে যাব, দেখি কি করা যায়। তবে কালকে যাব, এটা একদম শিওর। নাবিলা এবং তার আম্মু কথা বলতেছে। অন্যদিকে রাকিব তার বন্ধুদের সাথে বসে আছে। এমন সময় ফয়সাল বলতে লাগলো, এই সাব্বির, একটা জিনিস খেয়াল করেছিস? রাতের ভেতরে রাকিবের ভেতরে কতটা পরিবর্তন হয়েছে, কতটা সুন্দর হয়ে গেছে। আবার তার শার্টের মধ্যে লিপস্টিকের দাগ। হ্যাঁ, এটাই তো ভাবতেছি, এত পরিবর্তন হয়েছে কিভাবে। কিরে রাকিব, রাতে কি শান্তার সাথে দেখা করতে গেছিলে নাকি এত পরিবর্তন হয়েছে যে? না রে, শান্তার সাথে দেখা করতে যাই নাই, বাসায় তো মানুষ আছে। আর শান্তার সাথে রিলেশন রাখতে পারবো না। যদি তার সাথে রিলেশন রাখতে চাই তাহলে বাড়ি থেকে আমাকে বের করে দিবে। আমার জন্য মেয়ে পছন্দ করে রেখেছে, তাদের পছন্দ মতো যদি বিয়ে না করি তাহলে তো বুঝতেই পারছিস কি হবে। তাহলে আগেই বলতে পারতি। আগে বললে অন্তত আমাদের দুজনের মধ্যে থেকে একজন রিলেশনে যেতে পারতাম। আর তুই তো সিঙ্গেলদের সভাপতি, তাহলে কিভাবে রিলেশনে গেলি এটাই আমি বুঝে উঠতে পারছি না। আরে শালা, আমি আবার কখন রিলেশনে? এক রাতের ভিতরে এসব কিছুই হয় না, কিন্তু অনেক কিছুই হয়েছিল চ্যাটিংয়ের মাধ্যমে। আমরা বিয়ের প্ল্যান করে ফেলেছিলাম, বাচ্চা কাচ্চাও প্ল্যান করে ফেলেছিলাম, কিন্তু অবশেষে আমাদের এসব প্ল্যানের মাঝে জল ঢেলে দিয়েছে নাবিলা আপু। নাবিলা আপু?
মানে তোর বড় বোনের একটা বান্ধবী আছে, ওই মেয়েটা নাকি? আর জল ঢেলে দিয়েছে তাতে আর জল ঢেলে দিয়েছে বলতে কি বোঝাতে চাইছিস? একটু বুঝিয়ে বল তো। আপু এবং নাবিলা আপু সারা রাত দুইজন আমাকে অত্যাচার করেছে। রাকিবা আপু আমাকে বেঁধে রেখে তার রুমে চলে গিয়েছিল। নাবিলা আপু আমার রুমে সারা রাত ছিল, হাতে ছুরি এবং অনেক কিছু রেখেছিল আমাকে মারার জন্য, কিন্তু আমাকে আর মারতে পারে নাই। তবে আদর করেছে, এটা বলতে পারবো। অনেক রোমান্টিকভাবে আদর করেছে। এটার জন্যই তো বলি এক রাতের ভেতরে কিভাবে এত পরিবর্তন হয়েছে। আর কিছু করিস নাই নাকি? না, আর কিছু করি নাই। রাকিব তার বন্ধুদের সাথে এসব কথা বলতেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাকিব চলে আসলো বাসায়। এসে দেখে নাবিলা বসে আছে। নাবিলকে দেখে রাকিব সোজা চলে গেল রুমে। রাতে খাবার টেবিলে বসে আছে এমন সময় রাকিবের আম্মু রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই রাকিব, আজ থেকে তোর রুমের ভিতর নাবিলা থাকবে, তুই সোফায় থাকবি আর নাবিলা খাটের উপরে থাকবে। আমি আমার রুমের ভিতরে থাকবো না, আমি ছাদে গিয়ে ঘুমাবো। কারণ সারা রাত জেগে থাকি, ছাদে গিয়ে ঘুমালে আর কোনো সমস্যা হবে না। আর নাবিলা আপু তো অনেক বড়, ওনার সাথে এক রুমে থাকলে কেমন দেখায় না? কথাটা শেষ হতে না হতেই নাবিলা টেবিলের নিচ দিয়ে রাকিবকে দিল এক লাথি। এইদিকে রাকিব কোনো কিছু বলতেছে না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে এমন লাগে? গতকালকে না বললাম যে আমার বান্ধবী খুবই ভালো, এখন দেখি তো টেবিলের নিচ দিয়ে কেমন ভালো দেখিয়ে দিয়েছে। হুম। রাকিব কোনো কিছু না বলে খাওয়া দাওয়া করে সোজা চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর রুমের ভিতর প্রবেশ করলো নাবিলা। নাবিলাকে দেখে রাকিব বলতে লাগলো, আপনি যেই কাজটা করেছেন এটা একদম ঠিক করেন নাই। আমাকে লাথি মারলেন কেন? ব্যথা পাইছি আমি। আমি যেরকমভাবে দিয়েছি ওই রকমভাবে আবার ভালোও করতে পারি। আমাকে তুই চিনিস না, কাছে আয়, ভালো করে দেই। শয়তান বলতেছে শয়তান মধু খায় না, আবার কাছে ডাকতেছে। কাছে গেলে কি হতে পারে এটা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ জানিস, যেহেতু বিছানায় গিয়ে শুয়ে থাক, রাত অনেক হয়েছে। আর কাল থেকে তুই আমাকে সময় দিবি। অন্য কাউকে যদি সময় দেওয়ার চেষ্টা করিস তাহলে তোর মুন্ডু কেটে আমি ভেলপুরি খাবো। আমার মুন্ডু কেটে আপনি ভেলপুরি খাওয়ার চিন্তাভাবনা করতেছেন? আশা করি আপনার এই চিন্তাভাবনা কখনোই সফল হবে না। রাকিবের কথা শেষ হতে না হতেই নাবিলা রাকিবকে জড়িয়ে ধরল। এদিকে রাকিব একদম স্টিল বডির মতো দাঁড়িয়ে আছে। এক পাশেও নড়চড় করতেছে না, কারণ সে জানে নড়চড় করলে আবারও মায়ের কপালে লেখা আছে। নাবিলা রাকিবকে বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরার পর ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন বিছানায় চল, তোকে আমি জড়িয়ে ধরে ঘুমাবো। আর রাতে যদি ওঠার চেষ্টা করিস তাহলে তো বুঝতেই পারছিস কি হতে পারে। যদি ওয়াশরুমে চাপ দেয় তখন আমি কি করব? তখন তো উঠতেই হবে নাকি? বিছানায় হিসু করে দিব কোনটা? আমাকে ডাক দিবি সবার সামনে, এরপরে আমি তোকে নিয়ে যাব ওয়াশরুমে। আমি মনে হয় কচি খোকা, তাই না? এটার জন্য আপনি আমাকে ওয়াশরুমে নিয়ে যাবেন, আবার নিয়ে আসবেন? হ্যাঁ, আমারও তাই মনে হয়, তুই হচ্ছিস কচি খোকা। এই বলে রাকিব আর নাবিলা বিছানায় শুয়ে পড়ল। নাবিলা রাকিবের বুকে মাথা রেখে শুয়ে আছে। এমন সময় রাকিবের ফোনে মেসেজ আসলো। নাবিলা রাকিবের ফোনটা হাতে নিতেই দেখতে পেল শান্তা মেসেজ দিয়েছে। এটা দেখে নাবিলা রাকিবের দিকে তাকাতে রাকিব চোখ দুইটা নামিয়ে ফেলল আর বলতে লাগলো, আমি সত্যি করে বলতেছি, আজকে সারাদিনের ভিতরে তাকে একবারও মেসেজ দেই নাই। আপনি তো সারাদিন ছিলেন আমার সাথে, দরকার পড়লে আমার ফোনটা আপনার কাছে রেখে দেন, শুধু সিমটা দিয়ে দেন, বন্ধু বান্ধবের সাথে কথা বলতে হয়। এই তোর বান্ধবীর সাথে, তোর বন্ধু বান্ধবীর সাথে কথা বলবি নাকি কার সাথে কথা বলবি এটা আমি খুব ভালো করেই জানি। তোর ফোন এখন থেকে সবসময় আমার কাছে থাকবে, সাথে তুইও সবসময় আমার কাছে থাকবি। এই বলে নাবিলা রাকিবের ঠোঁটে আলতো করে একটা কামড় দিয়ে দিল। রাকিব চুপচাপ নাবিলাকে হালকাভাবে জড়িয়ে ধরে শুয়ে রইল। রাত প্রায় 2টা। এমন সময় নাবিলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে আসলো ওয়াশরুমে। নাবিলার সাথে রাকিবেরও ঘুমটা ভেঙে গেল। রাকিব বসে বসে ফোন টিপতেছে। এমন সময় নাবিলা ওয়াশরুম থেকে রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাকিব, তুই একটু রাকিবাকে ডেকে আনতে পারবি? যে আমি ডাকতেছি, একটু তাড়াতাড়ি আসার জন্য বলবি। ঠিক আছে, যাইতেছি। আর কিছু লাগলে আমাকে বলেন, আমি দেখি ব্যবস্থা করতে পারি কিনা।
তোকে যেটা বলেছি তুই সেটা কর। আমি কি তোকে বলেছি আমার কিছু লাগবে? তুই রাকিবাকে ডেকে নিয়ে আয়, বাকিটা আমি রাকিবাকে বলতেছি। রাকিবার কোনো কিছু না বলে চলে গেল রাকিবার রুমে। রাকিবাকে ঘুম থেকে উঠিয়ে পাঠিয়ে দিল তার রুমে। রাকিবাকে দেখে নাবিলা বলতে লাগলো, তোর কাছে প্যাড থাকলে দিয়ে যা, আসার সময় মনে নেই নিয়ে আসতে। আচ্ছা একটু ওয়েট কর, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর এই কথাটা রাকিবকে বললেই হতো, কারণ রাকিব তো আমাকে এনে দেয়। তোর ভাইকে কিভাবে বলবো? তোর ভাই তো দুষ্টু, আবার আমার সাথে এসব নিয়ে দুষ্টামি করবে, তো একটু তাড়াতাড়ি যা। রাকিবা চলে আসলো তার রুমে ডর থেকে নিয়ে চলে আসলো আবারও রাকিবের রুমে। বেশ কিছুক্ষণ পর রাকিবা চলে গেল আবারও তার রুমে। রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোন রাকিব, নাবিলার একটু খেয়াল রাখিস, যদি আর কিছু লাগে তাহলে বলিস এনে দেওয়ার জন্য। ঠিক আছে আপু, আর তোমাকে যেটা নেওয়ার জন্য বলেছে এটা আমাকে বললেই হতো, আমি তোমার রুম থেকে তাকে নিয়ে আসতে পারতাম। আমি তাকে বলেছিলাম তুই অনেক দুষ্টামি করিস, তো এটার জন্য আর কি সে তোকে বলেনি। আচ্ছা যাই হোক, এসব নিয়ে চিন্তা করিস না, তুই এখন তোর রুমে যা আর নাবিলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকিস। রাকিব মাথা নেড়ে চলে আসলো তার রুমে। এসে দেখে নাবিলা বিছানায় শুয়ে আছে কাচমাচি হয়ে। রাকিব দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে বিছানায় এসে নাবিলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো আর বলতে লাগলো, ওই সময় আমাকে বলতেন, আমি আপুর রুম থেকে এনে দিতাম। আপুকে ডাকার কি দরকার ছিল? যাই হোক, আপুকে ডেকে ফেলেছেন, তাতে আর কোনো সমস্যা নেই। কিছু খাবেন? আমার রুমের ভিতরে খাবার আছে, এনে দেই। তোর রুমের ভেতরে কি আছে আর কি খাবার আছে শুনি? বিস্কুট আছে, চিপস আছে, আর জেলি এবং রুটি আছে। কোনটা খাবেন? চিপস এনে দে, আর তুই নিজের হাতে খাইয়ে দিবি আমাকে। আচ্ছা, আমি নিজের হাতে খাইয়ে দিব। রাকিব চিপস এনে নাবিলাকে নিজের হাতে খাইয়ে দিল। চিপস খাওয়া শেষ করে নাবিলা রাকিবকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর বলতেছে, আচ্ছা রাকিব, তোর কি আমাকে একদম পছন্দ হয় নাই? পছন্দ না হলে বলতে পারিস, আমি তোর কাছে কিছু জোর করে আদায় করতে চাই না। তুই ছোট মানুষ, আমি চাই না তোর কাছ থেকে কোনো কিছু জোর করে নেওয়ার জন্য। পছন্দ করি, তবে আপনি তো আমার থেকে অনেকটা বড়। তবে আমার সমস্যা নেই, সিনিয়র আপুরা অনেক শাসন করে এবং আদর করে। আপনি আমাকে বেশি বেশি আদর করতে দিবেন, তাহলেই হবে। আচ্ছা, এটা ভালো হোক, ভালো হলেই তোকে আদর করতে দিব। তুই খুশি তো? নাবিলা আর কিছু না বলে রাকিবকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। এইদিকে রাকিব নাবিলার মুখের দিকে তাকিয়ে আছে আর বলতেছে, হ্যাঁ খুশি, এখন ঘুমান। আপনি আমাকে ভালোবাসেন, আমি এটা বুঝতে পারছি। ভালোভাবে বললেই তো হয়, আমাকে এভাবে অত্যাচার করে ভালোবাসা আদায় করতে হবে নাকি? আমাকে ভালোভাবে বললেই আমি আপনাকে ভালোবাসতাম। রাকিব এইসব কথাবার্তা বলতেছে নাবিলাকে, আর নাবিলার কপালে এবং গালে ঠোঁটে হালকাভাবে চুমু দিতেছে। নাবিলা টেপে বলতে লাগলো, এইভাবে ঘুমের মধ্যে আদর করতে নাই, আদর করলে আরো মানুষ রাগান্বিত হয়। চুপচাপ ঘুমাও, সকালে যাতে উঠতে পারো। এ বলে নাবিলা রাকিবকে আরও শক্তভাবে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। এইদিকে রাকিব নাবিলাকেও জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। পরের দিন সকাল 10টা। দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো। নিচে নেমে আসতেই দেখতে পেল নাবিলার আম্মু বসে আছে। নাবিলাকে দেখে বলতে লাগলো, তুই এই বাড়িতে চলে এসেছিস, আমি ওই বাড়িতে একা একা কিভাবে থাকি বলতো? আমার ওই বাড়িতে একা একা ভালো লাগে না, তাই এই বাড়িতে চলে এসেছি। ভালো করেছো, এখন দুই বেয়ান বসে বসে গল্প করবে আর কি করার। রাকিব, তুই কি এখন বাইরে বের হবি নাকি? হ্যাঁ, বাইরে বের হব ভাবতেছি, তবে দেখি নাও বের হতে পারি। নাবিলা কোনো কিছু বলল না, কারণ সে জানে আজকের পর থেকে রাকিব আর অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। রাকিব খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ল তার বন্ধুদের কাছে যাওয়ার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো তার বন্ধুদের কাছে। রাকিব বসে বসে আড্ডা দিতেছে। এমন সময় ফয়সাল বলতে লাগলো, কিরে রাকিব, আজকে কি তোকে আদর যত্ন করে নাই নাকি? দেখে তো মনে হচ্ছে রাতের বেলা আদর যত্ন করেছে। দিন দিন তুই মোটা হয়ে যাচ্ছিস নাবিলাপুর আদর যত্ন খেয়ে। তুই খুব লাকি রে, সিনিয়র একটা বউ পাইছিস, খুব আদর যত্ন করবে তোকে। আমাকে আদর যত্ন করবেন না তো অন্য বেটার আদর যত্ন করবে নাকি? শালা আবোল তাবোল কথা বলিস। তোরা তো পারিস সিনিয়র মেয়ে পটিয়ে বিয়ে করতে। সিনিয়র মেয়ে পটালে তো তোদের জন্য খুবই ভালো। আমাকে যেভাবে আদর যত্ন করে তোদেরও সেইভাবে আদর যত্ন করবে।
এটা তো আমি খুব ভালো করেই জানি কে বেশি আদর যত্ন করবে আর কে কম আদর যত্ন করবে। তাই তো একটা সিনিয়র মেয়ের পিছনে দৌড়াচ্ছি। দেখি যদি লাইন লেগে যায় তাহলে ডিরেক্ট বিয়ে করে ফেলবো। রিলেশনে যাওয়ার টাইম নেই আর। সাব্বির এসব কথা বলতেছে, এদিকে ফয়সাল মাথা নিচু করে বসে আছে। এটা দেখে রাকিব ফয়সালকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সালা, তুই মাথা নিচু করে বসে আছিস কেন? তোকে কি বলেছি মাথা নিচু করে বসে থাকার জন্য? রিলেশন করতে পারিস না, বাসায় বল বিয়ে করিয়ে দেওয়ার জন্য। অন্তত এটা তো করিয়ে দিবে। শালা, বাসায় কি কমু বোঝানোর চেষ্টা করছি। বাসায় একটা বুঝলে আর একটা বুঝি। বলেছিলাম এই শীতের মধ্যে আমাকে একটা নতুন কোলবালিশ এনে দেওয়ার জন্য, কিন্তু ওরা সত্যি সত্যি বাজার থেকে কোলবালিশ কিনে এনেছে। আমি কোন কোলবালিশের কথা বলেছিলাম এটা তারা বুঝতে পারেনি। বুঝবে কি করে, তারা তো মধু খায় শালা। তুই ভালোভাবে বুঝিয়ে বললেই হতো। আচ্ছা এখন চল তোর বাসায় যাই, আমি দেখি কিছু একটা করতে পারি কিনা। রাকিব, ফয়সাল এবং বাকি সবাই চলে আসলো ফয়সালদের বাসায়। কলিং বেল দিতেই ফয়সালের আম্মু সে দরজা খুলে দিল। রাকিবকে দেখে ফয়সালের আম্মু বলতে লাগলো, আরে রাকিব, তুমি এসেছো, যাক ভালো হয়েছে। তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। আপনার সাথেও আমার জরুরি কিছু কথা আছে। এই কথাগুলো আবার না বললে হয় না। আপনার ছেলেকে আর কতদিন ঘরের ভিতরে এইভাবে বসিয়ে রাখবেন? এখন অন্তত তাকে বিয়ের ব্যবস্থা করে দেন। 21টা বছর একা কাটিয়ে দিয়েছে, আর কত একা কাটাবে আপনি বলেন? এটার জন্যই তো ছেলের চিন্তা ভাবনা করে তোমার সাথে কথা বলতে চাইছিলাম। তোমার যদি পরিচিত কোনো মেয়ে থাকে তাহলে বলতে পারো, দেখি কিছু করতে পারি কিনা ফয়সালের জন্য। পরিচিত মেয়ে নাই, আপনারা খোঁজাখুঁজি করুন, আর যত তাড়াতাড়ি পারেন ফয়সালের বিয়েটা দিয়ে দেন। ভবিষ্যতে নাতি নাতনির মুখ দেখতে হবে আপনাদের, নাকি এটা দেখার ইচ্ছা নাই? ইচ্ছা থাকবে না কেন, অবশ্যই ইচ্ছা আছে। তোমরা ভেতরে এসে বসো, আমি তোমাদের জন্য হালকা পাতলা কিছু রান্না করে ফেলি। সবাই ভিতরে এসে বসে পড়ল। রাকিব ফয়সালকে একটা চিমটি কেটে বলতে লাগলো, ফয়সাল, এখন দেখলি তো কিভাবে পটিয়ে ফেললাম তোর মাকে, আর বিয়ের জন্য তৈরি করে ফেললাম। দেখেছি। সবাই মিলে টুকটাক কথা বলতেছে। এমন সময় ফয়সালের আম্মু সবার জন্য খাবার নিয়ে আসলো। খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে সবার বাসায় চলে গেল। এইদিকে রাকিব বাড়িতে ফিরতে দেখতে পেল সবাই বসে আছে। সবাইকে দেখে রাকিব বলতে লাগলো, আমাকে রেখে তোমরা সবাইকে মিটিং করতেছো শুনি? এই তো তোর বিয়ের প্ল্যান করছি, ভাবছি যে 1 সপ্তাহ পর তোদের বিয়েটা দিয়ে দিই। বাহ বাহ, খুবই ভালো কথা। আমার বিয়ের কথা চিন্তা ভাবনা করতেছো? হ্যাঁ, তাড়াতাড়ি দিয়ে দাও, কারণ শীত চলে আইছে, সবাই বিয়ে করে ফেলতেছে। আমাকেও দিয়ে দাও। এটার জন্যই তো বলছি 1 সপ্তাহ পর তোদের বিয়েটা হয়ে যাবে, চিন্তা করিস না। বিয়ে দেবো ভালো কথা, আমার বান্ধবীর দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। বন্ধু বান্ধবের সাথে বেশি ঘোরাঘুরি করা যাবে না। ঠিক আছে, এটা না হয় ঘোরাঘুরি না করলাম। আচ্ছা তোমরা বসে বসে মিটিং করো, আমি এখন রুমে যাই। এই বলে রাকিব চলে গেল রুমে। রাকিবের পিছনে পিছনে নাবিলা চলে আসলো। রাকিবের রুমে এসে দেখে রাকিব বিছানায় শুয়ে আছে। দরজাটা লাগিয়ে দিয়ে নাবিলা রাকিবের বুকের উপর এসে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ দুজন গল্প করে রাতে নিচে খাওয়া দাওয়া করে আবার চলে আসলো রুমে। রাকিব নাবিলাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে আছে। এমন সময় নাবিলা বলতে লাগলো, কিরে, শুনলাম তুই নাকি তোর বন্ধুর বিয়ের ব্যবস্থা করে দিয়ে এসেছিস। হ্যাঁ, ছেলেটা বিয়ে করছিল, পরে তার আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলে বিয়ের সব কিছু ব্যবস্থা করে এসেছি। কিন্তু তুমি শুনতে পারলা কোথায় থেকে? আমি শুনেছি তোর বন্ধু সাব্বির বলেছে। আর কিছু শোনার বাকি আছে নাকি তোর? না, আর কোনো কিছু শোনার বাকি নেই, এখন ঘুমাও। এই বলে নাবিলা রাকিবকে জড়িয়ে ধরে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 1 সপ্তাহ। রাতে সবাই বসে আছে খাবার টেবিলে। এমন সময় রাকিবের আম্মু বলতে লাগলো, বেআই সাহেব, কথা তো ছিল 1 সপ্তাহ পর বিয়ে হবে, এখন তো 1 সপ্তাহ চলে গেছে। ভাবতেছি যে তাদের বিয়েটা দিয়ে দিব, আপনি যদি অনুমতি দেন তাহলে কালকে বিয়েটা হয়ে যাক। তো কথা দিয়েছিলাম 1 সপ্তাহ পর তাদের বিয়ে দিব, তাহলে তো এখন দিতেই হবে। আগামীকালকে সকল আয়োজন করে ফেলবো, তারপর না হয় ওদের বিয়েটা দিয়ে দিব। সবাই টুকটাক কথা বলতেছে খাবার টেবিলে। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে। এইদিকে রাকিব আর
নিচে না থেকে সোজা চলে আসলো উপরে, বিছানায় বসে বসে ফোন টিপতেছে। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো নাবিলা। নাবিলাকে দেখে রাকিব বলতে লাগলো, উপরে চলে এসেছেন কেন? নিচে থাকতেন, ওদের সাথে গল্প করতেন। আমার জামাই উপরে আর আমি কিনা নিচে বসে তাদের সাথে গল্প করব? কখনোই না। এই বলে নাবিলা রাকিবকে জড়িয়ে ধরে একে অপরকে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে সকাল হয়ে গেছে টের পেল না। দুজন ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, এমন সময় নাবিলা বলতে লাগলো, এখন রাকিবা, বিয়ের তো সকল আয়োজন করতেছে, তুই তাহলে আমাদের বাসর ঘর সাজিয়ে দে। হ্যাঁ, এটা তো সাজিয়ে দেবই, চিন্তা করিস না। আমি আমার আরো কয়েকজন বান্ধবীকে খবর দিয়েছি, তারা এসে সাজিয়ে দিয়ে যাবে। এইসব টুকটাক কথা বলতে বলতে সারাদিন কেটে যায়। রাত হয়ে আসলো। রাত 9টায় সবাই বসে আছে। কাজী বিয়ে শেষ করে দোয়া পড়তেছে। বেশ কিছুক্ষণ দোয়া পড়ার পর কাজী তাদের বিয়ে সমাপ্ত করে চলে গেলেন। রাত 11টায় খাওয়া দাওয়া করে রাকিব আর নাবিলা চলে আসলো রুমে। বেশ কিছুক্ষণ বসে থেকে দুজন গল্প করে 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় এসে বসলো। এমন সময় রাকিব নাবিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওই দিন না বলেছেন আদর করার জন্য আমাকে দিবেন, আজকে তো একেবারে পরিপূর্ণভাবে পেয়ে গেছি। এখন তাহলে আদর করার জন্য আমাকে দেন। আমি আবার কি দিব? উল্টা তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কারণ তোমার অধিকার আছে এখন আমাকে আদর করার। আদর করো। রাকিব নাবিলাকে আদর করাই ব্যস্ত হয়ে গেল। লাইট বন্ধ হয়ে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না তারা কি করতেছে। আজকে আর দেখা যাবে না। সবাই তাহলে এখানেই বিদায় নিন। আজকের গল্পটা এখানেই শেষ করলাম।